আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা এই বছর এসএসসি এক্সাম দিয়ে ফেলছো, রেজাল্ট হয়ে গেছে এবং খুব শীঘ্রই তোমরা ইন্টারমিডিয়েট অথবা তোমাদের কলেজ লাইফটা শুরু করতে যাচ্ছ। তো তোমাদের অনেকেই জেনে থাকবা যে এসএসসিতে জিপিএ পাইপ পাওয়া এরকম অনেক হাজার হাজার স্টুডেন্ট আছে যারা এসএসসি গিয়ে তার এই ভালো রেজাল্টটা ধরে রাখতে পারে না, এবং তার পিছনে কিন্তু অনেক কারণ আছে। কেন এই স্টুডেন্টগুলো ঝরে যাচ্ছে তার কি কোনো প্রশ্নের উত্তর আছে? সেটা কি আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ নাকি ওই শিক্ষার্থীর দোষ? আসলে দুইটাই এখানে সঠিক অ্যান্সার হবে, দুজনেরই দোষ। তো শিক্ষা ব্যবস্থা তো আর আমি একা পরিবর্তন করতে পারবো না, তুমি নিজে পরিবর্তন করতে পারবো না। অতএব তুমি পরিবর্তন করতে হবে কাকে? তোমাকে। তো আমি আজকে আলোচনা করব এমন 10টি নিয়ম বা ট্রিক্স যেগুলো আমি নিজে ফলো করছি, এবং তুমি যদি এগুলো ফলো করো তোমার ওই এসএসসি জিপিএ হারাচ্ছে এসএসসিটা হারাতে হবে না, এবং তুমি অবশ্যই তোমার কলেজের মধ্যে টপারদের মধ্যে থাকবে এবং ভালো একটা রেজাল্ট অবশ্যই করবে। তা আসো 10টা বিষয় নিয়ে আমি আলোচনা করি। ফার্স্ট পয়েন্ট, আমাকে যেটা করতে হবে, কলেজে প্রতিদিন উপস্থিত থাকতে হবে। এমন অনেকে আছে যারা কলেজে ওঠার পর ক্লাস অনুপস্থিত থাকে, ক্লাস করে না, বাইরে কোচিং করে এবং বাসায় টিউশনে পড়ে। তাদের মধ্যে হাতে গোনা অল্প কয়েকজন ভালো রেজাল্ট করে। এমন না যে তারা ভালো রেজাল্ট করে না, অল্প কয়েকজন, খুব কম পাওয়া যায়। কিন্তু যারা রেগুলার ক্লাসে যায় তাদের বেশিরভাগ স্টুডেন্ট কলেজে এক্সামে ভালো রেজাল্ট করে, ইন্টারনাল, এক্সটার্নাল এবং অ্যাডমিশন সব এক্সাম ভালো করে। তার চাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট তুমি প্রতিদিন যেমন ক্লাসে উপস্থিত থাকবা, ক্লাসের প্রথম দিন তোমাকে ক্লাসে উপস্থিত থাকতে হবে। প্রথম দিনটা ভুলেও মিস করা যাবে না, কারণ প্রথম দিনে নর্মালি আমাদের ক্লাস করানো হয় না, পড়ানো হয় না। তারপরে যদি পড়ানো হয় এবং দ্বিতীয় দিনে যদি তুমি ক্লাসগুলো মিস দাও, তাহলে কলেজের ক্লাসগুলো এমন টপিক, সেখানে তুমি যদি একদিন ক্লাস মিস দাও, পরের দিন ওই ক্লাসের ওই পড়াটা তুমি কিন্তু কিছুই বুঝতে পারবে না। আজকে যে পড়াটা পড়ানো হয়েছে, তুমি আজকেটা মিস দিলে দ্বিতীয় দিন ওই পড়াটা তুমি আর বুঝবাই না। তখন তোমার কাছে ওই স্যারকে খুবই বিরক্তিকর মনে হবে, তোমার কাছে মনে হবে ওই স্যারের পড়া আমি আসলেই বুঝি না। কিন্তু আসলে তুমি প্রথম ক্লাসটা না করার কারণে তুমি দ্বিতীয় ক্লাসটা বুঝতেছো না। অর্থাৎ তোমাকে প্রথম দিন ক্লাসে অবশ্যই উপস্থিত থাকতে হবে, আর প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকতে হবে। যারা প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকে, বোঝো আর না বোঝো, সরকারি কলেজে দেখা গেছে ওই রকম পরিমাণে ক্লাস হয় না, কিংবা ক্লাস কোয়ালিটি তেমন ভালো না, তারপরেও তোমাকে ক্লাসে উপস্থিত থাকতে হবে। এবং সেটার কারণ কিন্তু আমি বলবো একটু পরে, যে কেন ক্লাসে উপস্থিত থাকতে হবে। সেকেন্ড পয়েন্ট যদি আমি বলি, সেকেন্ড পয়েন্ট কলেজে ওঠার পর আমরা সবাই যে ভুলটা করে থাকি, প্রথম দিন গিয়ে এমন কিছু অদ্ভুত মানুষের সাথে বন্ধুত্ব করে ফেলি, যেটা আমার নিজের সাথে মানানসই নয়। প্রথম সপ্তাহে কোনো বন্ধুত্ব করা যাবে না, প্রথম সপ্তাহে কোনো বন্ধুত্ব করা যাবে না, উল্টা পাল্টা বন্ধু চয়েসই করা যাবে না কলেজে উঠে। তুমি তোমার সাথে মানানসই বলতে কিন্তু আমি তোমার নেগেটিভ দিকের সাথে মানানসই বলতেছি না। তুমি যেহেতু পড়াশোনা করতে গেছো, তোমার পড়াশোনার সাথে মানানসই এমন কিছু বন্ধু তোমাকে বাছাই করে নিতে হবে। এই জন্য ওই রকম বন্ধু বাছাই করা কিন্তু একদিনে কোনোদিনই সম্ভব না। তুমি কিছুদিন সময় নিবা, সপ্তাহখানেক, 2 সপ্তাহ, 10 দিন, 15 দিন সময় নিয়ে দেখবা যে তোমার সাথে মানানসই কারা, কারা ক্লাসে একটু বেশি অ্যাক্টিভ থাকে, কারা ক্লাসে রেগুলার আসতেছে, কারা একটু পজিটিভ থিঙ্কিংটা একটু বেশি দেখা যায়, তুমি তাদের সাথে বন্ধুত্ব করবা। এই জন্য তোমাকে বন্ধুত্ব সময়টা করার জন্য একটু টাইমিং নিয়ে কাজটা করতে হবে। হুটহাট করে এমন বন্ধুকে চয়েস করা যাবে না, এমন কারোর সাথে বন্ধুত্ব করা যাবে না যেটা তোমার সাথে মানানসই নয়। কারণ তুমি যখন একজনের সাথে হঠাৎ করে বন্ধুত্ব করে ফেলবা, সে বন্ধুত্ব কিন্তু ভাঙাটা খুব কঠিন, এবং তোমাকে 2 বছর ধরে ওই বন্ধুত্ব টানতে হবে, এবং ওর বোঝা কিন্তু তোমার মাথার উপর কিন্তু আজীবন থাকবে, 2 বছর পর্যন্ত থাকবে, তুমি ওকে ছাড়তে পারবা না। অতএব এমন বন্ধুত্ব করা যাবে না। থার্ড পয়েন্টে যদি আমরা আসি, আমাদের তৃতীয় পয়েন্ট, তুমি তো রেগুলার ক্লাসে থাকবা, তাই না? এখন রেগুলার ক্লাসে যে থাকবা, সেই ক্লাসে থাকার ক্ষেত্রে ক্লাসে যখন স্যার পড়াবে, তোমাকে যে জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে, স্যার আজকে ক্লাসে যা পড়াবে আগের দিন তুমি সেটা পড়ে আসবা। তুমি বুঝতে পারো কিংবা না পারো, তুমি কি 10% ওই পড়াটা বুঝতে পারবো না, ধরলাম কিছুই বুঝো না তুমি ওইটা পড়ে, তারপরও স্যারে আজকে ক্লাসে যে পড়াটা পড়াবে তোমাকে আগের দিন সেই টপিকটা একটু হইলেও দেখে আসতে হবে। একটু যদি তুমি দেখে আসো, তাহলে তুমি যে উপকারটা পাবা সেটা স্যারের সাথে সাথে তুমি একটু অ্যান্সার দেওয়ার যে পসিবিলিটি সেটা বেড়ে যাবে, স্যারের নজরটা তোমার দিকে আসার পসিবিলিটি বেড়ে যাবে। স্যার বুঝতে পারবে তুমি এটা একটু পরে আসছো, তুমি এটা একটু জানো, এবং তোমার দিকে স্যারের যে কনসেন্ট্রেশন সেটা থাকবে, এবং সেই কারণে তোমার ইনফ্লুয়েন্স বেড়ে যাবে। তোমার কাছে মনে হবে স্যার আমার দিকে
নজর দিতেছে? এত এত স্টুডেন্ট থাকে কলেজের মধ্যে, তার মধ্যে স্যার কেন আমার দিকে নজর দিতেছে? তার মানে আমাকে আর একটু ভালো করে পড়াশোনা করা উচিত, এরকম একটা ইনফ্লুয়েন্স তোমার মধ্যে আসবে। অর্থাৎ তোমাকে যেটা করতে হবে, যেদিনের পড়া ওর আগের দিন হচ্ছে ওই টপিকটা একটু দেখে যাইতে হবে, আর স্যার যেদিন ওই পড়াটা পড়াবে ওই দিন এসেও ওই টপিকটা হচ্ছে আবার পড়তে হবে। তার মানে তোমার টপিকটা টোটাল 3বার পড়া হবে। একবার হচ্ছে তুমি বাসা দেখে গেছো, তারপর স্যারের ক্লাসটা করছো, স্যারের ক্লাস করার পর তুমি নিজে আবার পড়ছো। অতএব তোমাকে হচ্ছে পড়াটা 3বার করতে হবে, 3টি বার তুমি পড়াটা পড়া হয়ে যাবে, তাই না? 3 নাম্বার হচ্ছে এই কাজটা করা। আমরা যদি চতুর্থ টপিকে আসি, সেটা হচ্ছে ক্লাসের মধ্যে তোমাকে হচ্ছে পিছনের টেবিলে বসা যাবে না। যেহেতু কলেজের মধ্যে অনেকেই স্টুডেন্ট থাকে, তুমি যদি পিছনের দিকে বসো, স্যারের কনসেন্ট্রেশন তোমার কাছে যাবে না এবং তুমি হচ্ছে পড়াশোনার প্রতি মনোযোগটা হারাই ফেলবা। যেন তোমার চেষ্টা করতে হবে ফার্স্ট যে বেঞ্চ আছে, ফার্স্ট বেঞ্চ অথবা সামনের দিকে, আমাদের সামনের দিকে বসার জন্য। আমাদের ক্লাসরুমের অন্তত একটু কষ্ট করে ফার্স্ট থেকে ফিফথ প্রথম 5টি বেঞ্চের মধ্যে তোমার বসার চেষ্টা করবা, পিছন থেকে বেঞ্চগুলো এড়িয়ে চলার চেষ্টা করবা। তাইলে হচ্ছে তোমার পড়াশোনা শেখার যে ইনফ্লুয়েন্সিং এটা বেড়ে যাবে, স্যারের কনসেন্ট্রেশন তোমার দিকে আসার পসিবিলিটি বেড়ে যাবে। তোমরা অনেকে হচ্ছে কলেজে ক্লাস ব্যতীত হচ্ছে বিভিন্ন জায়গায় কোচিং অথবা প্রাইভেট পড়ো, তাই না? এখন এই প্রাইভেট পড়ার ক্ষেত্রে তোমাকে যেটা মনে রাখা লাগবে, তুমি হচ্ছে চেষ্টা করবা এমন টিচারের কাছে না যাওয়ার যে টিচারের পড়া হচ্ছে তুমি বুঝো না। সেক্ষেত্রে প্রাইভেটের ক্ষেত্রে তুমি কলেজের টিচারের কাছে প্রাইভেট পড়ার চেষ্টা করবা, এবং এটার একটা বেনিফিট আছে, সেটা আমি বলতেছি। তুমি যখন বাইরের টিচারের কাছে প্রাইভেট পড়া, ওই টিচার থেকে হচ্ছে তুমি, ওই টিচার তোমাকে চিনেও তোমার কোনো লাভ হবে না, কারণ উনি কিন্তু তোমার বোর্ড এক্সামে বা তোমার যে কলেজের ইন্টারনাল এক্সামে তোমার খাতা কিন্তু উনি কাটবে না, তোমার খাতা কি কাটবে? তোমার কলেজের টিচার। অর্থাৎ তুমি কলেজের টিচারের কাছে যদি প্রাইভেটটা পড়ো, তাহলে ওই স্যার তোমাকে চিনবে, তোমার চেহারাটা চিনবে। দেখা গেছে আমাদের কলেজের যখন স্যাররা খাতা কাটে, অনেক অনেক খাতা থাকে, সেই খাতার মধ্যে হচ্ছে সবাইকে কিন্তু স্যার চিনতে পারে না। তো যখন হচ্ছে তুমি প্রথম প্রশ্নটা একটু ভুল করে ফেলবা, স্যারের মন মানসিকতা কী হবে? এই ছেলেটা হয়তো বা পারে না, এই জন্য ভুল টুল করে ফেলছে, তো নাম্বার হচ্ছে কম আসার পসিবিলিটি বেড়ে যায়। বাট স্যার যখন দেখবে যে তোমার নামটা, তোমাকে চিনবে, হ্যাঁ এই স্টুডেন্টকে আমি চিনি, এই স্টুডেন্ট অনেক ভালো, বাট প্রথম প্রশ্নটা ভুল হয়ে গেছে, তখন স্যার হবে হয়তো ভুল করতেই পারে, সে ভালো স্টুডেন্ট, একটা প্রশ্ন ভুল হইতে পারে, পরের প্রশ্নগুলো হয়তো ভালো করে লিখছে, তাই না? তো পরবর্তী প্রশ্নগুলো হচ্ছে তোমাকে ওই ভালো স্টুডেন্ট হিসাবে হচ্ছে তোমাকে আইডেন্টিফাই করে হচ্ছে খাতাটা কাটবে। বাট তোমাকে যদি স্যার না চিনে, তুমি প্রথম প্রশ্নটা যখন ভুল করবে, স্যার ধরবে এটা ভালো স্টুডেন্ট না, ওই রকমভাবে তোমাকে আইডেন্টিফাই করবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখা লাগবে, যে কলেজের স্যারের কাছে পড়তে হবে মানে যে এমন না কলেজের টিচার খারাপ, ভালো পড়াইতে পারে না, তারপর ওনার কাছে পড়তে হবে, বিষয়টা কিন্তু এমন না। তুমি হঠাৎ করে কলেজের টিচারের কাছে পড়তে যাবে না, কারণ কলেজের টিচারের কাছে যখন তুমি একবার ভর্তি হয়ে যাবা বা পড়তে যাবা, সেখান থেকে কিন্তু আর বের হয়ে আসা যায় না। অথবা এমন কোনো টিচারের কাছে যাওয়া যাবে না যার পরে তুমি আসলে বুঝতেছো না। তাহলে তোমাকে একটু সময় নিতে হবে, 1 মাস সময় নাও, নিয়ে দেখো কোন টিচারের পড়া তুমি আসলে বুঝতে পারো, কার পড়াটা তোমার কাছে ভালো লাগে, ওনার কাছে যাও। এমন কারো কাছে যাওয়ার দরকার নাই যার পড়া তুমি আসলে বুঝো না। আর অনেক স্টুডেন্ট আছে যারা যেটা করে, এই মাসে হচ্ছে একটা টিচারের কাছে পড়ে, এটাকে চেঞ্জ করে পরবর্তী মাসে আরেক টিচারের কাছে যায়, এর পরের মাসে আবার আরেক টিচার, প্রতি মাসে 1-2 টিচার করে চেঞ্জ করে, ওরা কোনোদিনে ভালো করতে পারে না। তুমি এই কাজটা ভুলও করবা না, তুমি সময় নিবে 1 মাস, সবার 1 মাস পরে শুরু করো, বাট তুমি চয়েস করবা একজন সবচেয়ে ভালো টিচার চয়েস করো। তুমি হচ্ছে সবার আগে চয়েস করলা, বাট প্রতি মাসে টিচার চেঞ্জ করলা, লাভ কি হইলো এটার? এই টিচার চেঞ্জ করে যারা পড়াশোনা করে, তারা এক চ্যাপ্টারের মধ্যে হচ্ছে ঘূর্ণিপাক খাইতে থাকে, তাদের পড়াশোনা কোনোদিনে আগায় না। আরেকটা কথা মনে রাখবা, যে যেই টিচারের কাছে যাও না কেন, হঠাৎ করে কোনো চ্যাপ্টারের মাঝখানে তুমি হচ্ছে ওই স্যারের কাছে পড়তে যাবা না। চেষ্টা করবা স্যার যখন একটা নতুন চ্যাপ্টার শুরু করছে, আজকে প্রথম শুরু করছে, ওই দিন হচ্ছে স্যারের ক্লাসে যাওয়ার জন্য। তাইলে হচ্ছে তুমি স্যারের থেকে সর্বোচ্চ বেনিফিটটুকু, স্যারের ক্লাসটা তুমি বুঝতে পারবে। হঠাৎ করে মাঝখান থেকে গেলে কিছুই বুঝবে না, তোমার কাছে মনে হবে ওই স্যার আসলে পড়াইতে পারে না, অথবা তুমি বুঝতে পারতেছো না। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, 6 নম্বর টপিক হচ্ছে আমাকে, আমরা যেহেতু কলেজ করব, টিউশনও পড়বো, আবার কোচিংও করবো, তো সব মিলে কিন্তু আমাদের অনেক টাইম নষ্ট হয়ে যাবে, তাই না? তো ওই নষ্ট হওয়ার পরিশেষে হচ্ছে তোমাকে বাসায় এসে কিন্তু পড়তে হবে। এই কথাটা মাথায় রাখা লাগবে। তুমি যত জায়গায় পড়াশোনা করো না কেন, তুমি দিন শেষে যদি বাসায় এসে পড়াশোনা না করে, আসলে তোমার বেনিফিট আউটপুট কিছুই আসবে না। তো এত জায়গায় পড়াশোনার পর হচ্ছে আবার ঘুম আছে, আমাদের বিভিন্ন খাওয়া দাওয়া, গোসল, সব কিছু মিলে হচ্ছে সময় খুব কম পাওয়া যায়। এই জন্য যখন তুমি ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে থাকবা, সেক্ষেত্রে হচ্ছে সময় বাসায় এত বেশি দেওয়া যায়। তারপরে হচ্ছে সব মিলে তুমি 4 থেকে 5 ঘন্টা যদি বাসায় টাইম দিতে পারো, দ্যাটস এনাফ, আর কিছুই তোমার লাগবে না। অনেকে শুনবা যে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা পর্যন্ত পড়তেছে, রাত্রে 2টা-3টা পর্যন্ত পড়তেছে। বিশ্বাস করো, এগুলো জীবনও ভালো রেজাল্ট করে না। এগুলো হচ্ছে মুখে ফটর করে ইনপুট দেখাবে অনেক বেশি, আউটপুট যখন এক্সাম দিতে যাবে, সেখানে দেখবে এগুলো রেজাল্ট একদম শূন্য। আমার নিজ চোখে দেখছি, আমি আর এক্সাম্পল তোমাকে দিতে চাচ্ছি না। অতএব তুমি ইন্টার ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে সব মিলে 4 ঘন্টা যদি তুমি পড়তে পারো, একদম
এই 4 ঘন্টার মধ্যে কিন্তু কোনো ভেজাল থাকা যাবে না। এই 4 ঘন্টা পড়াশোনা তো মোবাইল ইউজ করা যাবে না, খেলাধুলা করা যাবে না। 4 ঘন্টা একদম কি একদম রিয়েল টাইম হইতে হবে, মানে এটা একদম পুরো পড়াশোনার পিছনে থাকতে হবে, তাইলে হবে। কিন্তু সেকেন্ড ইয়ারে যখন উঠে যাবা তখন কিন্তু তোমার টিউশন কমে আসবে, প্রাইভেট কমে আসবে, কোচিং সেন্টার কমে আসবে, ক্লাস কমে আসবে, তখন কিন্তু টাইমে এটা ভেরি করবে না। এটা ফার্স্ট ইয়ারের জন্য বলছি, সেকেন্ড ইয়ার উঠলে টাইমটা কিন্তু আরও বেড়ে যাবে। অর্থাৎ দিন শেষে সব কিছু মিলে তুমি বাসা কিন্তু 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করতে হবে। 7 নম্বর টপিক যদি আসি, সেটা হচ্ছে আমাদের বই, তাই না? বিভিন্ন রাইটারের বই আছে। এখানে বই চয়েস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে আগে চয়েস করতে হবে তোমাকে কোন বই পড়তে হবে। আমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য কিন্তু কিছু নির্ধারিত বই দেওয়া আছে, ওই নির্ধারিত বই ছাড়া অন্য রাইটারের বই পড়া যাবে না। দেখা গেছে বিভিন্ন কলেজের ক্ষেত্রে বিভিন্ন স্যারেরা তাদের সুবিধা অনুযায়ী হচ্ছে বই পড়ায়, তোমাকে ওই বই ফলো করা যাবে না। সত্যি কথা, ওইটা ফলো করা যাবে না, কারণ এইচএসসি এবং অ্যাডমিশনে মেইন কিছু বই আছে, ওইগুলো থেকে আমাদের কোশ্চেনগুলো আসে। যেমন আমি তোমাকে বলে দিই, ভুটানের ক্ষেত্রে আমাদের আবুল হাসান স্যারের বই, জুলজির ক্ষেত্রে গাজী আজমল স্যারের বই, তারপর হচ্ছে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের বই, কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে হাজারি এবং নাক স্যারের বই। এই বইগুলা হচ্ছে আমাদের মূলত অ্যাডমিশন বেসিসের জন্য পড়া লাগে। আইসিটি, তারপরে হচ্ছে আমাদের ইংরেজি আর বাংলা, এগুলো তো বোর্ড নির্ধারিত। আর ম্যাথের ক্ষেত্রে যে বেরি করে, এটা সমস্যা না, যে টিচার যেই বই থেকে পড়ায় তুমি যেই স্যারের কাছে পড়বা, ওই স্যার যেটা বলে সেটাই। বাট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো যেই স্যার যেটাই বলুক না কেন, আমি যেই বিষয়গুলো বললাম, যে স্যারদের নাম বললাম, ওই স্যারের বইগুলো তোমাকে পড়তে হবে। এটা নিয়ে আমি বিস্তারিত আলাদা একটা ভিডিও বানাবো। অর্থাৎ বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও হচ্ছে আরেকটা জিনিস খেয়াল রাখা লাগবে, বই কেনার সময় তোমাকে লেটেস্ট এডিশনের বইটা কিনা লাগবে। তুমি এখন হচ্ছে 2024 সালের অথবা 23 সালের, তাই না? তুমি 23 সালে পড়াশোনা শুরু করবা। এখন তোমাকে হচ্ছে এমন বই কিনে পড়া যাবে না। তুমি 2019 সালে, তোমার ওই 5 বছর আগে আপু তোমার এসএসসি এক্সাম দিয়েছে, তুমি 19 সালে 18 সালের বইগুলো পড়তেছো। এই বইয়ের সাথে আর তোমার লেটেস্ট যে বই আছে, এটার সাথে কিন্তু রাতে দিনে ডিফারেন্স অনেক। পড়া হচ্ছে নতুন করে অ্যাড করা হয়েছে, অনেক তথ্যমান কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ পুরাতন বই পড়ে তোমার সময় নষ্ট করে কোনো লাভ নেই। তোমাকে পড়তে হবে কিন্তু নতুন বই। আর হচ্ছে পুরাতন বই, তুমি নতুন বই কিন্তু এক সময় কিনবা, কিন্তু এই যে সময়টা যে তোমার পুড়ে যাবে, তুমি সবাই কিন্তু জীবনে খুঁজে পাবা না। অর্থাৎ টাকা যদি একটু খরচ হয়, তুমি চেষ্টা করবা নতুন বইটা কিনে পড়ার জন্য। আচ্ছা, 8 নম্বর টপিক যদি আমি আসি, 8 নম্বর টপিক যেটা বলবো, কি আছে 8 নম্বর টপিক? 8 নম্বর টপিক হচ্ছে তোমাকে অপশনাল সাবজেক্ট। এই অপশনাল সাবজেক্ট হচ্ছে চয়েস করতে হবে। তোমাদের অনেকের অপশনাল সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ, আবার অনেকের অপশনাল সাবজেক্ট হচ্ছে তোমাদের বায়োলজি। এখানে অপশনাল সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তুমি এটা চয়েস করবে। আমাদের এসএসসিতে ওঠার পর কিন্তু কলেজ থেকে একটা নির্দিষ্ট দিন আসে যে কেউ অপশনাল সাবজেক্ট চেঞ্জ করবা কিনা। তো তুমি যখন এটা আস্তে আস্তে প্রায় 2 মাস লেগে যায়, অথবা 1.5 মাস, কলেজে ক্লাস শুরু হওয়ার 1.5 মাস পর তোমাকে নোটিশটা দেয়। এই নোটিশ দেওয়ার পর তুমি 1.5 মাস অবশ্যই ক্লাস করছো, তুমি বুঝতে পারছো তোমার জন্য কোন সাবজেক্টটা হচ্ছে সবচেয়ে ভালো। তোমার কাছে কি ম্যাথ ভালো লাগে নাকি বায়োলজি ভালো লাগে? অপশনাল সাবজেক্টের হিসাব কিন্তু আমরা জানি, আমরা অন্য একটা ভিডিওতে অপশনাল সাবজেক্টের হিসাব দেখাবো। তো অপশনাল সাবজেক্টে যখন তুমি A+ পাও, আমরা জানি সেটা হচ্ছে সর্বোচ্চ 3টা সাবজেক্টকে A+ পাইতে সাহায্য করে, বা এটা এক্সট্রা 3টা পয়েন্ট তোমাকে দেয়। তুমি যে 3 সাবজেক্ট হচ্ছে A+ না পাই 4 পয়েন্ট পাইছো, 5 পয়েন্ট না পেয়ে 4 পয়েন্ট পাইছো, ওই 3 সাবজেক্টকে হচ্ছে অপশনাল সাবজেক্ট সাহায্য করে, তোমাকে জিপিএ আনতে সাহায্য করে। এটা আমরা সবাই জানি। তো অপশনাল সাবজেক্ট তোমাকে ওইটাই চয়েস করা উচিত যেটাতে হচ্ছে A+ সহজে চলে আসে, জিপিএ সহজে চলে আসে। তো নর্মালি হায়ার ম্যাথে হচ্ছে জিপিএ বেশি আসে, কারণ হচ্ছে হায়ার ম্যাথের ক্ষেত্রে যেটা হয়, তুমি হচ্ছে অঙ্ক যদি করতে পারো তাহলে হুবহু কিন্তু নাম্বার চলে আসবে, 1 মার্কও কাটা যাবে না। বাট বায়োলজির ক্ষেত্রে তুমি যতই ভালো লেগো, বই যদি হুবহু কপি করে দাও, তোমাকে কিন্তু 10-এ 10 মার্কস দিবে না, তোমাকে নাম্বার কিন্তু হাফ 1 নাম্বার কমিয়ে দিবে। অর্থাৎ বায়োলজিতে A+ তোলাটা কিন্তু সহজ। বাট তোমার কাছে যদি বায়োলজি ইজি লাগে, যে বায়োলজিতে আমি A+ তুলতে পারবো, আমার ম্যাথ হচ্ছে কঠিন লাগে, তাহলে কিন্তু তুমি অপশনাল অবশ্যই বায়োলজি নেবা। আর এছাড়া হচ্ছে অপশনাল সাবজেক্টে কিন্তু কোনো ফেল নেই। অর্থাৎ তোমার কাছে যেটা কঠিন লাগে, সেটাও কিন্তু অপশনাল নিতে পারো, কারণ কঠিন লাগলে তুমি এটা ফেল করার সম্ভাবনা বেশি, বাট অপশনালে কিন্তু ফেল ধরা হয় না। অর্থাৎ তোমার যদি ম্যাথ কঠিন লাগে, তাহলে তুমি কিন্তু ম্যাথকে অপশনাল নিতে পারো। আর ম্যাথে A+ তোলা যদি তোমার কাছে মনে হয় সহজ, তাহলে তুমি অপশনাল ম্যাথ নিতে পারো। বায়োলজি যদি তোমার কাছে কঠিন লাগে, তুমি বায়োলজি অপশনাল নিতে পারো। আবার যদি বায়োলজি তোমার কাছে সহজ লাগে, A+ তোলা সহজ, তাহলে তুমি বায়োলজি অপশনাল নিতে পারো। এটা হচ্ছে তোমার উপর চয়েস করতেছে। এটা নিয়ে আমরা আলাদা একটা বিস্তারিত ভিডিও দিব। আচ্ছা, চেষ্টা করবা, সবসময় চেষ্টা করবা নোট করে পড়বার। তোমাদের যে মেইন বই আছে কিংবা তুমি যে সহায়ক বই, এগুলো ছাড়ার চেষ্টা করো। তোমার ক্লাসে যে স্যার পড়াচ্ছে, যে স্যারের ক্লাসগুলো সবচেয়ে ভালো লাগে, সেই স্যারের ক্লাস অনুসারে হচ্ছে তুমি নোট করতে পারো। অথবা তুমি যেখান থেকে পড়াশোনা করতেছো না কেন, তুমি চেষ্টা করবে একটা নির্দিষ্ট খাতায় নির্দিষ্ট চ্যাপ্টারের জন্য, নির্দিষ্ট বিষয়ের জন্য ছোট ছোট করে নোট করে রাখার জন্য, ছোট ছোট নোটবুক বানিয়ে রাখার জন্য। এই নোটবুকগুলো হচ্ছে তোমাকে পরবর্তীতে এক্সামের আগে দিয়ে খুব সহায়তা করবে। বিশ্বাস করো, এটা তোমাকে সবার চাইতে
একদম 99% আগে রাখবে। যারা নোট করে পড়ে তাদের রেজাল্ট অবশ্যই ভালো হয়, যারা নোট করে না তার পরীক্ষার আগে দিয়ে হচ্ছে হাউতাস করে, ওদের পড়া গোছানো থাকে না, কি করবে না করবে এক রাতের মধ্যে, আর কিছু গুছিয়ে উঠতে পারে না, ভালো রিভাইজ দিতে পারে না, এক্সামটা পরবর্তীতে খারাপ হয়। তো তুমি চেষ্টা করবা, সাধারণত আমরা নোট করে পড়বা যে 3টা সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে ম্যাথ, এই 3টা সাবজেক্ট চেষ্টা করবা নোট করে পড়ার জন্য, যাতে এক্সামের আগে যে বই নিয়ে আর ঘাটাঘাটি না করা লাগে, নোট পরে তুমি যাইতে পারো। এবং লাস্ট টপিক, সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা তুমি যদি লাইক, শেয়ার আর কমেন্ট করে না যাও, তাহলে তোমার এক্সাম কিন্তু ভালো হবে না, তুমি ইন্টারভিউ ভালো করতে পারবে না। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও এবং ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা যদি না করো তোমার এক্সাম কিন্তু ভালো হবে না বলে দিতেছি। এই নিয়ম ফলো করো, অবশ্যই আশা করি তোমার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার তোমার এসএসসির মতো সুখময় হোক, এ দোয়া রইল। সবাই নিয়মগুলো ফলো করার চেষ্টা করো, অবশ্যই তুমি ভালো রেজাল্ট করবা। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লেটস ওয়েটিং ফর নিউ ভিডিও।